শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো, বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব ডক্টর ইউনূসের। সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে শাকসবজির দাম, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের 2 পা ভেঙে দিল দুর্বৃত্তরা। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলা। এবং পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওভিয়েদোর বিপক্ষে জিতল বার্সেলোনা। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কার অপরিহার্য। নিউ ইয়র্কে জাতিসংঘে আয়োজিত আলোচনায় ফেব্রুয়ারি নির্বাচনের আগেই আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বিস্তারিত জাগো রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। We have no idea how to communicate to them. We don't speak good English. I don't worry. Language doesn't matter. If your message is good, you pick up language. They will pick up. বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, উচ্চ পর্যায়ের এই নৈশভোজে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে শ্রম ইস্যুতে উন্মুক্ত ও গঠনমূলক মত বিনিময় করেন। লুৎফে সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আইএলও মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীরা শ্রম সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক ভাবমূর্তির প্রসার নিয়ে মতামত ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বক্তব্যের আগে 3 রাজনৈতিক দলের নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা গার্মেন্টস খাতের গুরুত্ব উল্লেখ করে শ্রম খাতে ধারাবাহিক সংস্কারের প্রতি সমর্থন জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ভবিষ্যতে যে কোনো সরকারকে এ খাতের টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে বলে তিনি উল্লেখ করেন এবং অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার ও আইএলও অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তার দলের অনেক নেতাকর্মীর গার্মেন্টস খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, যা এ খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানান এবং নির্বাচিত হলে তা আরও এগিয়ে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টির জ্যেষ্ঠ নেতা ডাক্তার তাসনিম জারা তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, রানা প্লাজা দুর্ঘটনা তার রাজনৈতিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। তখন তিনি চিকিৎসা শিক্ষার্থী হিসেবে দুর্ঘটনাস্থলে আহতদের সেবা দিয়েছিলেন। তিনি বলেন, ওই ঘটনায় আমার রাজনীতিকে গড়ে দিয়েছে। এর পাশাপাশি তিনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থবহ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী 5 দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সহ সব বিভাগে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে। বর্তমানে এটি উড়িষ্যা, অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থায় মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে শাকসবজির দাম। পাশাপাশি খুচরা বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। তবে বেশ কয়েক মাস বাদে বাজারে চালের দাম সামান্য নিম্নমুখী। মূলত ভারত থেকে আমদানি বাড়ায় এ প্রভাব বলে জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের চাইতে প্রতি কেজি সবজির দাম কমেছে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 60 কেজি দরে, যা গেল সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা পর্যন্ত। পাশাপাশি বরবটি 60, পেঁপে 20, করলা 90, শসা 40, লাউ প্রতি পিস 50 টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আলু পেঁয়াজের দাম কমলেও এখনও চড়া মাছের বাজার। ক্রেতারা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। বাজার মোটামুটি এক সময় বাড়ে, এক সময় কমে, এইভাবে আমাদের চলতে হবে আর কি। কাঁচা মরিচটা কমছে, পেঁয়াজটা কমছে, 90 ছিল, এখন হচ্ছে 75 টাকা, 80, 90 আবার একটু কমছে আর কি। আজকে মাছের দাম একটু বেশি, কারণ মাছ কম, শুক্রবার দিন বৃষ্টি হয়েছে, এক ধরা এর লিগে মাছ কম হয়েছে, মাছ দাম বেশি। সবজির দাম, সব সবজির দামই বেশি। সবজি, শাক সবজি বৃষ্টির জন্যই বাড়ছে। ঠিক আছে, আলু পেঁয়াজের দাম ঠিকই আছে। বাজারে টমেটো, ইন্ডিয়ান টমেটো 120 টাকা কেজি, ভালোটা নিয়মটা 100 টাকা কেজি। ফুলকপি দাম, পাতাকপি দাম, লাউ দাম, করলা দাম, বেগুন দাম, সবকিছু দাম। বটবটি বেশি 90-100, লাউ বেশি 50-60, পেঁপে 20 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, আর একটা 60 টাকা কেজি, পাতাকপি একটা 60, আবার 50 বেশি। দামেরটা খাইবো না, তারপরে দিনই কমে যাবো দাম। আর দামেরটাই চাই, করলে 100 টাকা কেজি, এইটাই দাও, পেঁপে নিবো না, পেঁপে খাওয়া ভালো লাগে না। আলু হয়েছে 20 টাকা কেজি, আর পেঁয়াজ হয়েছে 75-70। সুনামগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘের কোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা এক নারী ও চালকের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, পিকআপ অটোরিকশা সংঘর্ষে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। পিকআপ চালককে আটক করা হয়েছে। স্কুল থেকে ফেরার পথে পিরোজপুরে জুজ খোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের 2 পা ও ডান হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমার আহত হন। সহকারী শিক্ষক অসীম কুমার জানান, বিকেল 5টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর নাজিরপুর সড়কের ঝাড়ঝাড়িয়াতলা এলাকায় পৌঁছালে 7-8 জন দুর্বৃত্ত 3 থেকে 4টি মোটরসাইকেলে এসে তাদের পথ রোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে তার 2 পা ও ডান হাত ভেঙে দেয়। 2 জন আসছিল, বিপুল মৈত্র আর হচ্ছে অসীম হালদার। বিপুল মৈত্র যে ওনার একটু বেশি সমস্যা হচ্ছে, ওনার হচ্ছে ডান পায়ের পায়ের যেটা হাঁটুর নিচে ওইখানে মোটামুটি হাড় ভাঙে বের হয়ে গেছে এরকম আর কি। বাম পায়ের হাঁটুর ওইখানে ভাঙছে এবং হাঁটুর হাড়টা সরিয়ে গেছে পুরো। আর হাতের হচ্ছে ডান হাতের কবজির এখানটাতে মোটামুটি ভাঙে সরে গেছে এরকম। এখন এক্সরে করা হয় না, কিন্তু যেহেতু এখানে আমাদের ম্যানেজমেন্ট করা যাবে না, আপাতত আমরা জন্য প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওনাকে খুলনা রেফার করা হয়েছে। তারা খুব নিরীহ এবং নিরীহ মানুষ। এই নিরীহ মানুষগুলো স্কুল পথে ফেরার পথে যদি এভাবে অ্যাসাল্ট হয় দুর্বৃত্তের হাতে, তাহলে তো এই দেশের শিক্ষা আগাবে না, শিক্ষকরা শিক্ষিত করতে পারবে না। তো আমি আশা করব এটা এই দুর্বৃত্তদের খুঁজে বের করবে প্রশাসন।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হুথি সংশ্লিষ্ট আল মাসিরা টিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবারের ওই হামলার পর শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হুথিদের সাধারণ সদর দপ্তরের কমান্ড কেন্দ্র এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে ডজনেরও বেশি যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহৃত হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে দাবি করেন, এই শক্তিশালী হামলায় ডজন খানেক হুতি নিহত হয়েছে। তবে হুতি ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, এই হামলায় মাত্র 2 জন নিহত এবং 48 জন আহত হয়েছেন। হামলার সময় হুথি নেতা আব্দুল মালিক আল হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। ইসরায়েলি বাহিনী আরও জানায়, হুথিদের সামরিক প্রচারণা বিভাগ এবং অস্ত্র মজুতকৃত ক্যাম্পও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। তারা দাবি করে, ইসরায়েলের উপর চালানো হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজার উদ্দেশ্যে যাত্রা করা একটি আন্তর্জাতিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ড্রোন হামলার শিকার হওয়ার পর ইউরোপীয় দেশ ইতালি ও স্পেন তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। বহরটিতে রয়েছে প্রায় 50টি বেসামরিক নৌকা, যার সঙ্গে রয়েছেন আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মীরা। এতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। বহরটির লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সরাসরি গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার একটি ফ্রিগেট পাঠানো হয়েছে এবং সেটিকে একটি অন্য জাহাজ দিয়ে প্রতিস্থাপন করা হবে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলজিয়াম, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ অনুরোধ করেছে যাতে বহরে থাকা তাদের নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দেয়া হয়। ইতালি একটি সমঝোতার প্রস্তাব দেয় যাতে করে ত্রাণ সামগ্রী সাইপ্রাসে নামিয়ে ক্যাথলিক চার্চের লাতিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেমের মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া যায়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেন, ইসরায়েলের প্রস্তাবে সম্মতি দিয়েছে, কিন্তু বৃহস্পতিবার ফ্লোটিলা পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়। এবারে খেলার খবর। পিছিয়ে পড়া ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল বার্সেলোনা। লা লিগায় বৃহস্পতিবার রাতে ওভিয়েদোকে তাদের মাঠে 3-1 গোলে হারালো হ্যান্সি ফ্লিকের দল। ওভিয়েদোর ক্লাব কিংবদন্তি সান্তি কাজোরলার বয়স 40 বছরেরও প্রথম লা লিগা শুরুর ম্যাচকে ঘিরে উৎসবের আবহ ছিল কার্লোস তার্তিয়ের স্টেডিয়ামে। প্রথমার্ধে গোল পেয়ে স্বপ্নের গল্পের শুরুটা দারুণই হয়েছিল তাদের। তবে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। 33 মিনিটে বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার ভুলে ওভিয়েদো এগিয়ে যায়। কাজোরলার থ্রু বল কেটে নিতে গিয়ে বাইরে এসে ভুল পাস দেন গার্সিয়া। সেই সুযোগে মাঝমাঠ থেকে আলবার্তো রেইনার দুর্দান্ত শটে বল জালে জড়ায়। তবে বিরতির পর ম্যাচে ফেরে কাতালানরা। 62 মিনিটে এরিক গার্সিয়া সমতা ফেরান। এর আগে ফেরান তোরেসের শর্ট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে গোল করেন তিনি। এরপর 76 মিনিটে বদলি হিসেবে নামা ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন রবার্ট লেভানডস্কি। ম্যাচের যোগ করার সময় মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে 3-1 ব্যবধান বাড়ান রোনাল্ড আরাহু। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো, বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব ডক্টর ইউনূসের। সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে শাকসবজির দাম, বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের 2 পা ভেঙে দিল দুর্বৃত্তরা। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলা। এবং পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ওভিয়েদোর বিপক্ষে জিতল বার্সেলোনা। দর্শক, এই ছিল এখনকার মতো।
প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।